ঘড়ির কাঁটায় বিকেল 5টা, আর বিকেল 5টা মানেই এই রাজ্যে ঘটে যাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটাকে নিয়ে আমরা প্রশ্ন করি। তবে আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা শুধুমাত্র এই রাজ্যের মধ্যেই আটকে নেই। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা রাজ্য ছেড়ে জাতীয় স্তরে চলে গেছে। খেলা এখন জাতীয় স্তরে চলছে। সংসদ উত্তাল হচ্ছে খেলা হবে স্লোগান নিয়ে। বিরোধীরা বলছে কিসের খেলা হবে, হিংসার খেলা? অর্থাৎ এই খেলা হবে স্লোগানকে কেন্দ্র করেই কি এবার 2024 পার করতে চাইছে বিজেপি বিরোধী দলগুলি? কোন রাজনৈতিক সলতে পাকাচ্ছে? আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে আজকের গোটা ঘটনা নিয়ে একটা রিপোর্ট আপনাদের জন্য। তাই মনে রাখবেন, খেলা হবে। 2021 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের হাতিয়ার হয়ে ওঠে খেলা হবে স্লোগান। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ভোটের আগে এই স্লোগানকে লঘু করে দেখতে চাইলেও লাভের গুড় খেয়েছে তৃণমূলে। এই স্লোগানের ওপর ভর করেই তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। তবে খেলা আর পশ্চিমবঙ্গের মধ্যে আটকে নেই, একেবারে জাতীয় স্তরে প্রতিযোগিতায় নেমেছে এবার। কাশ্মীর হোক কিংবা বারাণসী, বিজেপি বিরোধিতায় খেলা হবে স্লোগানকে হাতিয়ার করেছে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি থেকে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। এখানেই শেষ নয়, 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে 16ই আগস্টকে খেলা দিবস বলে ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরাতেও খেলা হবে দিবস হবে বলে ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। খেলা হবে, খেলা একটা হয়েছে, 5ই মের রেজাল্ট আপনারা পেয়েছেন। খেলা আবার হবে। যতদিন বিজেপিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত আমরা না করতে পারি ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে। এভরি বুথে খেলা হবে, সমস্ত জায়গায় খেলা হবে। আর ওয়েস্ট বেঙ্গল খেলা দিবস আমরা একটা তৈরি করব, 16ই আগস্ট খেলা দিবস হিসেবে পালিত করব। তবে এবার আরো বড় আঙিনায় তৃণমূলের খেলা হবে স্লোগান। রাজ্যসভায় অধিবেশন চলাকালীন খেলা হবে স্লোগান তোলে বিরোধীরা। পেগাসাস ইস্যুতে আলোচনা করতে চেয়ে রাজ্যসভায় সরব হয় বিরোধীরা জেরে দুপুর 2টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন। পাল্টা দিয়েছে বিজেপিও। হিংসার খেলা হবে প্রশ্ন বিজেপির। স্লোগান নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। 2024-এর আগে সলতে পাকানোর চেষ্টায় বিজেপি বিরোধী দলগুলি। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের মতো লোকসভা ভোটেও কি এই স্লোগানকেই হাতিয়ার করল বিরোধীরা? পাল্টা কোন রাজনৈতিক তীর ছুড়বে বিজেপি? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনীতির কারবারিদের মনে। রিপাবলিক বাংলা। যে এই একটা স্লোগান নিয়ে কি পরিস্থিতি হয়েছে গোটা দেশ জুড়ে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি যে বিভিন্ন পথসভা হোক, মাঠে কোনো সভা হোক, কোনো জনসভা হোক বা স্লোগান, এটা হচ্ছে জনমানসে একটা কড়া দেওয়ার, একটা নাড়া দেওয়ার চেষ্টা। সেই চেষ্টাকে ফলপ্রসূ করার জন্যই মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করার জন্যই বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়, যেটা বহু যুগ ধরে রাজনৈতিক বৃত্তে বা রাজনৈতিক ইতিহাসে এরকম ঘটনা ঘটছে। তবে এবার 2021 বিধানসভা নির্বাচনের আগে যে স্লোগানকে সব থেকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস, সেটা হচ্ছে খেলা হবে। আর এই স্লোগানকে যতটাই লঘু করে দেখানোর চেষ্টা করেছে বিজেপি, ততটাই লাভের গুড় তুলে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে আজকে যে ঘটনা ঘটলো তা অভূতপূর্ব। সংসদে পেগাসাস ইস্যুতে খেলা হবে স্লোগান নিয়ে উত্তাল হয়ে ওঠে বিরোধীরা। কার্যত সংসদ অধিবেশনটাকে বন্ধই করে দিতে হয়, মুলতবি করে দিতে হয় দুপুর 2টা পর্যন্ত। কোন দিকে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমাদের সঙ্গে আজকে যারা আছেন তাদের সঙ্গে আপনাদেরকে একবার পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন মনতেশ দেব, আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে অঙ্কন, রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ্ত সরকার, আমাদের সঙ্গে রয়েছেন শুভম গাঙ্গুলি, রাজনৈতিক বিশ্লেষক, এবং আইনজীবী ও বাম নেতা আমাদের সঙ্গে রয়েছেন সায়ন ব্যানার্জি। এদের প্রত্যেকের সঙ্গে আজকে আমরা আলোচনা করবো। আমি প্রথমেই মনতেশ বাবুর কাছে যাবো। মনতেশ বাবু, বিরোধীরা কিন্তু জোট পাকাতে আরম্ভ করেছে, খেলা হবে এখন জাতীয় স্তরে। কি করছেন আপনারা, কোথায় দাঁড়িয়ে রয়েছে? আমরা যে পজিশনে থাকার কথা, মেন যে আমরা একটা খেলার মাঠ পরিচালনা করে রেফারি, আমরা রেফারির ভূমিকায় আছি। আর বাদবাকিরা নিজেদের মধ্যে মারামারি করার যা দরকার। মানে আপনি বলছেন আপনি খেলার ময়দানে রয়েছে? আমরা খেলার ময়দানে আছি এই মুহূর্তে। বাদবাকি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা থেকে দিল্লি গেছে। তাদের যে একটা অশুভ শক্তির যে জোট, যে জোটের কারোর সাথে কারো কোনো আদর্শগত মিল নেই, নীতিগত মিল নেই বা সামাজিক ব্যালেন্স কোনো মিলই নেই। কিন্তু কেন গেছে তারা দিল্লিতে? এই কারণেই গেছে, তার এই আলোচনাটাই বিষয়বস্তু তাদের, যে আমরা এত বিরোধিতা করলাম, পশ্চিমবাংলায় প্রায় 100 জন বিজেপি কর্মীকে মেরে ফেললাম, সারাক্ষণ মোদি গদ্দার, মোদি চোর এরকম বলার পরও
কি করে 75 থেকে 77টা সিট বিজেপি জিতে নিল আপনারা বলুন। কিন্তু না, একটা হিসাব আমাকে পরিষ্কার বলুন। খেলা হবে স্লোগান দিয়ে তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায়, খেলা হবে স্লোগান এখন কাশ্মীরে উচ্চারিত হয়, খেলা হবে স্লোগান এখন উত্তরপ্রদেশে বারাণসীতে উচ্চারিত হয়। তাহলে আপনারা কোথায় আছেন? আমি একবার অঙ্কনের কাছে যাব। হ্যাঁ দেখুন, এই সমস্ত কথাবার্তা এগুলো যুব সমাজকে বিভ্রান্ত করছে, দেশের মানুষকে বিভ্রান্ত করছে। আপনার মনে হচ্ছে বিভ্রান্ত হচ্ছে দেশের যুব সমাজ, দেশের মানুষ? অবভিয়াসলি, কারণ আজকে পশ্চিমবঙ্গের রাজনীতি একটা অন্য কোন খাতে বইছে, আমরা সবাই দেখতে পাচ্ছি যে সেই জায়গায় নন এমএলএ মুখ্যমন্ত্রী প্রশাসন পরিচালনায় ব্যর্থ, সে আজকে পশ্চিমবঙ্গকে না দেখে দিল্লিতে দৌড়ে বেড়াচ্ছেন। আমরা অতীতেও দেখেছি উনি নিজের বুথে দিল্লিতে একা দৌড়চ্ছেন না, কিন্তু দিল্লিতে ওনার সঙ্গে অন্যান্য বিরোধী দলগুলিও রয়েছে, একসঙ্গে জোটে রয়েছেন তারা। আমরা 2019 ভোটের আগেও মমতা ব্যানার্জির নেতৃত্বে ব্রিগেডের ময়দানে আমরা নবরত্নকারী দেখতে পেয়েছিলাম, রাজনৈতিক নবরত্নকারী খাওয়ানোর গল্প হয়েছিল, সেটার থেকে কিছু মানুষ বেরিয়ে গেল, দিয়ে পাঁচমিশালি তরকারি হলো, পাঁচমিশালি তরকারিও ব্যর্থ হলো, দিয়ে তারপরে বিরোধীদের দেখতে পেলাম এদিকে একটা খিচুড়িতে পরিণত হলো। এই খিচুড়ি হবে? খিচুড়ি হচ্ছে। দেখুন, উনি তার আগে প্রশ্নটা করি। উনি বললেন খেলাটা হবে, নিশ্চয়ই খেলা হবে কাদের মধ্যে? খেলা হবে সাম্প্রদায়িক দল, ভারতবর্ষে একটি সাম্প্রদায়িক দল আর যারা ধর্মনিরপেক্ষ দল, এই দুটোর মধ্যে খেলা হবে। খেলাটা হবে এই জায়গায়, খেলাটা হবে যে এইবারে আমরা এই সাম্প্রদায়িক দলকে ভারতবর্ষ থেকে আপনি বিশ্বাস করেন যে এই খেলা হবে স্লোগান দিয়ে আপনারা বিধানসভা পার করেছেন বলে 2024 পার হবে? এটা আপনি বিশ্বাস কি করেন? বলছি, আমাদের খেলা হবে টিমটা আলাদা। আমাদের খেলা হবে টিমে হচ্ছে সাম্প্রদায়িক দল একদিকে আর একটা অসাম্প্রদায়িক দল যারা ধর্মনিরপেক্ষ সরকার চায়, তাদের মধ্যে খেলা। আপনারা কিন্তু বিধানসভা আগের বার যে লোকসভা ভোট তার আগে কিন্তু একেবারে সবাই মিলে ব্রিগেডে হাত ধরে সবাই মিলে লম্বা হয়ে দাঁড়িয়ে পড়েছিলেন, ফল কিন্তু পাননি। দেখুন, আপনাকে একটা কথা বলি, পশ্চিমবাংলার যে আপনি খেলা- আপনার বেলা আপনার কিন্তু ইন্টারাপ্ট করিনি, আপনার বেলা আপনি নিশ্চয়ই বলবেন। আমাদের একটা কথা শুনুন, আমাদের আগের বার যে জোট হয়েছিল সেই জোটটার থেকে আজকের জোটটা ভিন্ন। মানুষ কিন্তু 2014 থেকে 2019 2021 এসে যে এক্সপিরিয়েন্স পেয়েছে, বিজেপি সরকারের থেকে যে প্রতারণা পেয়েছে, বিজেপি সরকার কি প্রতারণা করছে বিজেপি সঙ্গে? কি প্রতারণা করছে? আপনাকে বলতে দিন 2020 সালে আজকে 2014-তে আসার পর, 2014-এ ক্ষমতায় আসার পর প্রথম আজকে ডিমনিটাইজেশন, সেই ডিমনিটাইজেশনকে মানুষ শিলমোহর দিয়েছে 2019 সালে শিলমোহর আগে আজকে সেই অর্থনীতি কিন্তু উঠে দাঁড়াতে পারছে না, সেই অর্থনীতি কিন্তু আজকে ভেঙে চুরে প্রত্যেকটা স্কুলে ভাঙচুর হচ্ছে, ছাত্রছাত্রীরা স্কুল ভাঙচুর করছে, এটা খেলাই এক ধরনের। পশ্চিমবাংলার আজকে জিএসটি বিজেপি করলে ভ্যাকসিন আপনারা দিতে পারেন না, আপনারা ভ্যাকসিন দিতে পারেন না, আমি একটা বিষয় বলিনি, তবু তো বিজেপি বিরোধী দলগুলো একত্রিত হচ্ছে, বিজেপি বিরোধী দলগুলো তো একত্রিত হচ্ছে। আমরা 21শে জুলাইয়ের মঞ্চ যেভাবে এবছর দেখেছি, 21 সালে 21শে জুলাই যেভাবে দেখা গেছে, অন্য কোনোবার দেখা যায়নি। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি আসছি। আমি আবার বারবার করে বলছি, সব হারা খেলোয়াড় দিল্লিতে একসাথে হয়েছে। মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা হেরেছে, ভারতবর্ষে কোথাও রেকর্ড নেই। পশ্চিমবঙ্গে হেরে গেছে। আমি এত কিছুর মাঝে একবার একটু সায়নের কাছে আসছি। সায়ন, গোটা পরিস্থিতিটা তুমি দেখতে পাচ্ছ, কিন্তু আমার একটা প্রশ্ন আছে সায়ন, এই যে গোটা বিষয়টা চলছে, এর মধ্যে বাম কোথায় সায়ন? বাম কোথায়? বামের কি অবস্থান? আমি প্রথমে একটা কথা বলি, রাস্তার লোকজন দেখছেন, ঝগড়া করবেন না। এক নম্বর কথা হচ্ছে যে প্রথম কথা সেটা হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেছেন, আমরা সবাই জানি 2024 সালে প্রধানমন্ত্রী হবেন, কার্যত প্রজেক্টেড সব হয়ে গেছে। এখন কথা হচ্ছে, আমি আপনাকে লেটেস্ট ডেভেলপমেন্ট দিচ্ছি, 14টা পলিটিক্যাল পার্টি এক জায়গায় হয়েছে আজকে বিকেলবেলা, 14টা পলিটিক্যাল পার্টি পেগাসাস ইস্যুতে। আপনি 21শে জুলাইয়ের কথা বলছিলেন, 21শে জুলাইতে যে পি চিদম্বরম, শরদ পাওয়ার যারা ছিলেন, তাদের সব পলিটিক্যাল পার্টি এক জায়গায়, কেবলমাত্র অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সেই মিটিংয়ে নেই। আমি আবার রিপিট করছি অন ক্যামেরা, 14টা পলিটিক্যাল পার্টি এক জায়গায় হয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তৃণমূল কংগ্রেস নেই। এক নম্বর কথা। 2 নম্বর কথা, সম্ভবত তৃণমূলের প্রতিনিধি এক্ষুনি বলছিলেন যে সাম্প্রদায়িক দলের সাথে খেলা হবে। আমরা বলছি, দেখুন, বিজেপি যে সাম্প্রদায়িক দুটো ঘটনা দিয়ে বোঝানো যায়, এক হচ্ছে সরে আসুন, নাহলে উন্নয়নের মতো সবটাই আটকে যাবে, চলে আসুন।
আমি বলছি যে দেখুন বিজেপি যে সাম্প্রদায়িক, এটার জন্য দুটো ঘটনা লাগে। এক, বাবরি মসজিদ ধ্বংস কত সালে? 1992। দুই, গুজরাট দাঙ্গা কত সালে? 2002। 1992 সালের পরে তৃণমূলের জন্ম, তখন বিজেপির সাথে জোট। 2002 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তখন ক্যাবিনেট মিনিস্টার। গুজরাটে যখন দাঙ্গা হয়েছে, নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী, সেই বিজেপির সাথে ক্যাবিনেট মিনিস্টার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং বিজেপি তো কালকে হঠাৎ করে সাম্প্রদায়িক হয়ে যান। আপনাকে এক্ষুনি বলবেন এইসব কথাবার্তা বলে গেছেন, বামপন্থী করে এইসব কথাবার্তা বলে গেছেন বলে শূন্য হয়ে গেছে। বাংলা আজকে আজকে আমি বলছি বামপন্থীদের আজকে আপনাদেরকে একটু বেশ যে আজকে বলতে হচ্ছে যে বলতে দিতে হবে। আচ্ছা তৃণমূলের সঙ্গে জোট করতে আচ্ছা, বামপন্থীদের আরে বাবা মা, আমার নাম সায়ন রেখেছে, আপনার নাম সায়ন নাকি? দাঁড়ান না, দাঁড়ান, আপনার নাম সায়ন, দাঁড়ান। আমি বলছি যে সিপিএম শূন্য হয়ে গেছে, সবাই দেখেছে, নতুন কিচ্ছু নেই। তৃণমূল বলছে যে আমি বিজেপি বিরোধিতা করব, উনি নিজের মুখে বললেন, সাম্প্রদায়িকতার কথা বললেন। আমি বলছি গোটা ভূভারতে সবচাইতে বড় সাম্প্রদায়িকতার কার্যকলাপ তো দুটো, বাবরি মসজিদ, গুজরাট দাঙ্গা। আমি তো খুব সোজাভাবে বলছি, গুজরাট দাঙ্গার সময় কেন্দ্রীয় সভায় সমস্ত কিছু বলা আছে সুপ্রিম কোর্টে। জানেন আপনারা কি সেটা জানেন? আপনারা কি সেটা জানেন? আমরা গুজরাট দাঙ্গা বলছি না। এভাবে কেউ শুনতে পাবে না, ঠিকই তাই। এভাবে আসি এক সেকেন্ড, এক মিনিট আসছি। আমি সুদীপ্তা ভার্সেস সায়নকে রাখতে চাইছি। এক সেকেন্ড, আসছি অঙ্কন, আসছি। আমাকে একটু বলতে দিন। আমি আসছি। আমি সায়ন আর সুদীপ্তাকে একটু সিপিএমটা তৈরি, আজকে বিজেপিটা তৈরি হয়েছে লাল থেকে গেরুয়া হয়েছে, আর কিছু হয়নি বিজেপি। আমি বলছি যে রাজনীতি, থ্যাংক ইউ, আমি বলছি রাজনীতিটা তো পড়াশোনার বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় যবে মন্ত্রিসভা ছেড়েছিলেন, সেটা কোন সময় ছেড়ে উনি বাংলার বুকে এসে কংগ্রেসের সাথে জোট করেছিলেন। হেরে যাওয়ার পরে ভূভারতে কেউ দেখেনি, যেমন বাংলায় হেরে যাওয়ার পরে কেউ মুখ্যমন্ত্রী হয়নি, তেমন ভাবে ভূভারতে দপ্তরবিহীন ক্যাবিনেট মিনিস্টার, দপ্তরবিহীন ক্যাবিনেট মমতা বন্দ্যোপাধ্যায়। অঙ্কনের কিছু বলা আছে। আসছি অঙ্কন। আমি একবার অঙ্কনের দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভালোবাসা আর কসাইয়ের মুরগি পোষা দুটোই এক। আমরা অতীতেও দেখেছি যে একবার উনি কংগ্রেসের সাথে রাজনৈতিক ঘর করতে গেলেন, পারলেন না, আবার বিজেপির সাথে এলেন, পারলেন না। সুতরাং ওনার এই যে জোট তৈরির এই যে গল্প, আপনার কি মনে হয় না যে এই কংগ্রেসের সঙ্গে ঘর করা, বিজেপির সঙ্গে ঘর করা, এটা কোথাও না কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছুটা সুবিধা করে দিয়েছে রাজনৈতিকভাবে? না সুবিধা কোথায় করেছে? সুবিধা দেয়নি জাতীয় স্তরে অপ্রাসঙ্গিক, সুবিধা করে দেয়নি। জাতীয় স্তরে অপ্রাসঙ্গিক। মুকুল রায়কেও সুবিধা করে দেয়, মুকুল রায়ের রাজনীতি, এই তৃণমূল বিজেপি তৃণমূল, এতে সুবিধা। আজকে আমরা দেখতে পাচ্ছি, বাংলার রাজনীতি আমরা দেখতে পাচ্ছি যে কি বললো পরিস্থিতি বামেদের। আমরা আজকে সিপিএম কংগ্রেস আজকের দিনে শূন্য হয়েছে, যেখানে সিপিএম কংগ্রেস টিএমসি একটু অঙ্কন বলে নি, আজকে মানুষ দুমুটো খেতে পাচ্ছে, মানুষের স্বাস্থ্যের সুরক্ষা আছে, মানুষের আজকে কর্মসুরক্ষা আছে, স্বাস্থ্যের সুরক্ষা আছে, মানুষের স্বাস্থ্যের সুরক্ষা আছে। আপনাদের ত্রিপুরায় পুরো বাংলায় বিনামূল্যে আমরা কাউকে দেখতে পাচ্ছি না এভাবে। আমি একটা গুরুত্বপূর্ণ বেশ শান্ত আমরা খেলো স্কুলে ভাঙচুর খেলো স্কুল ভাঙো। আমার শান এক সেকেন্ড আচ্ছা, আমি একবার সায়নের কাছে আসবো। সায়ন, একটা কথা, লড়তে থাক। আমি সায়নকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। সায়ন, পরিস্থিতিকে সামলাতে দিন, এক সেকেন্ড।
সেকেন্ড সায়ন আমার কাছে একটা প্রশ্ন রয়েছে। এই যে দেখো, তুমি রাজ্যে বাম বলছে যে রাজ্যে তৃণমূলের বিরোধিতা থাকবে, ওদিকে কেন্দ্রে জোট করতে চাইছে, তাদের কোনো অসুবিধা নেই। যদি জাতীয় স্তরে এরকম কিছু চাওয়া হয় তাহলে না আমি একটা কথা বলি সায়ন, মানুষ দিকভ্রান্ত হবে না? না, মানে একদম হবে না। তোমরা দেখো তোমাদের থেকে একদম হবে না। এইটা রিপাবলিকে শোনো, আমি তোমাকে একটা কথা বলি সৃজিতা, তোমাদের আর্কাইভ খুঁজে যদি বের করতে পারো, সিপিএম তৃণমূলের সাথে জোট হচ্ছে এটা কোথাও বলা আছে? প্ল্যাটফর্ম শেয়ার বোঝো, আন্দোলনের প্ল্যাটফর্ম শেয়ার, কৃষি বিরোধী আন্দোলন হচ্ছে, কৃষি বিল নিয়ে আন্দোলন হচ্ছে। রাকেশ টিকায়েত আছেন, হান্নান মোল্লা আছেন, তৃণমূলের তরফ থেকে ডেরেক ওব্রায়েন গেছিলেন, বিমান বসু এইটা বলেছেন, তোমরা সেখান থেকে জোট অবধি চালিয়ে দিয়েছো। আমি যেটা বলছি, আমার থেকে আমি 30 সেকেন্ড সময় তৃণমূলকে বরাদ্দ করলাম, উনি শুধু আজকে বলুক বাংলার মানুষের সামনে গুজরাট দাঙ্গার পরে মমতা বন্দ্যোপাধ্যায় কবে মন্ত্রিসভা ছেড়েছিলেন, উনি বলুক। আমার সময় ওনাকে দিলাম, আজকে আমরা এনডিএ থেকে যখন বেরিয়ে গেছি, আমাদের মেন ছিল এই দাঙ্গা, আমাদের মেন ছিল দাঙ্গা। আমরা সাম্প্রদায়িক দলকে সমর্থন করি। আপনারা লালটাকে চেঞ্জ করে গেরুয়া করেছেন, আজকে আপনারা লালকে চেঞ্জ করে আপনারা আমরা আলোচনায় আসবো, আমরা আলোচনায় আসবো। তবে আজকে যে বিষয়টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যে খেলা হবে স্লোগান এখন জাতীয় স্তরে চলে গেছে, এবং জাতীয় স্তরে চলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় खत्म हो चुकी है। शायद अभी मैं तस्वीरें देख रही हूँ, क्योंकि ये जो मुलाकात हुई है तकरीबन 45 मिनट। সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করে বেরিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 10 জনপথে বৈঠক শেষ হয়ে গিয়েছে। কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসেছেন সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক শেষ हेलो सिक्योरिटी अरे भैया কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। Are you okay? Yes, Sonia ji invited me for a cup of tea. Rahul ji is also there. So we discuss the political situation in general, and also we discuss about Pegasus to COVID situation, and also we discuss about the unity of the opposition. So all we discussed, it was a very good meeting, positive meeting. I think the positive result must come out in the next future. देखिए, बीजेपी को हराने के लिए सबको एक होना जरूरी है। हम अकेला कुछ नहीं है, सब एक साथ में मिलके काम करना पड़ेगा। भैया यहाँ कटा लो यार कैमरा। हम थोड़ा लीडर है, हम तो कैडर है, ऑडियो आ जाएगा हम तो रोड का, हम तो स्ट्रीट का आदमी है। टीवी 18 हाथ ऊपर कर लो यार, मेरी ऑडियो तो जाएगा फिर, वीडियो नहीं दे। अरे बोलने दो ना, अरे लेट हर स्पीक। प्रधानमंत्री ने कहा कल हाथ तो हटा दो गुरु, मुझे भी तो देखने दोगे। तो पेगासस का रिप्लाई क्यों नहीं दे रहा है गवर्नमेंट? पेगासस का रिप्लाई तो देना चाहिए। ये तो जनता नहीं जानने चाहता है। जनता को जानने के लिए सबसे ज्यादा लोकसभा होता है, जो पब्लिक कौन सा हमारा पार्लियामेंट है, राज्यसभा है। अगर लोकसभा राज्यसभा में पॉलिसी डिसीजन नहीं अनाउंस होता, अगर डिस्कशन नहीं होता, तो कहाँ पे चर्चा होगा? ये चर्चा चाय पे दुकान में नहीं होता है, ये चर्चा पार्लियामेंट में होता है। थैंक यू। हाथ दीजिए ना यार।
দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন যে গোটা দেশের কোভিড পরিস্থিতি এবং পেগাসাস ইস্যু নিয়ে আলোচনা হয়েছে সোনিয়া গান্ধীর সঙ্গে। রাহুল গান্ধী উপস্থিত ছিলেন, তবে এই আলোচনা সদর্থক ভূমিকা পালন করেছে এমনটা উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে আলোচনা যথেষ্টই সদর্থক ভূমিকা নিয়েছে এমনটাও বারে বারে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কৌশলে যে জোটের প্রসঙ্গ যখনই উঠেছে তখনই কৌশলী অবস্থান গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন স্পষ্ট, বিজেপিকে হারাতে গেলে বিজেপির সমস্ত রাজনৈতিক দলগুলিকে এক কাট্টা হতে হবে। এই কথা কিন্তু বারে বারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন এবং স্পষ্ট ভাষায় তিনি উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে পেগাসাস ইস্যুতেও সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে পেগাসাস নিয়ে কেন সংসদে আলোচনা হবে না, কেন এই আলোচনা এড়িয়ে যাচ্ছে সরকার। সাধারণ মানুষ তো পেগাসাস নিয়ে জানতে চাইছে কি অবস্থান তাদের, কেন এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ পেগাসাস ইস্যুকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 10 জনপথে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে এসে তিনি জানান যে রাহুল গান্ধী উপস্থিত ছিলেন এই বৈঠকে। এই বৈঠক যথেষ্টই সদর্থক ভূমিকা পালন করেছে এমনটা উল্লেখ করেছেন। प्रधानमंत्री ने कहा कल हाथ तो हटा तो गुरु, मुझे भी तो देखने दोगे। तो पेगासस का रिप्लाई क्यों नहीं दे रहा है गवर्नमेंट? पेगासस का रिप्लाई तो देना चाहिए। ये तो जनता ने जानने चाहता है। जनता को जानने के लिए सबसे ज्यादा हक लोकसभा होता है, जो पब्लिक हमारा पार्लियामेंट है, राज्यसभा है। अगर लोकसभा राज्यसभा में पॉलिसी डिसीजन नहीं अनाउंस होता, अगर डिस्कशन नहीं होता, तो कहाँ पे चर्चा होगा? ये चर्चा चाय पे दुकान में नहीं होता है, ये चर्चा पार्लियामेंट में होता है। मैं ये जानना चाहती हूँ, देश ये आपसे समझना चाहती हूँ। দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেগাসাস ইস্যুতে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বললেন যে পার্লামেন্টেই তো এই বিষয়ে আলোচনা হওয়া উচিত, এটা তো চায় পে চর্চা নয়। পার্লামেন্টে কেন পেগাসাস ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে না, কেন দফায় দফায় উত্তপ্ত হচ্ছে সংসদের দুই কক্ষ, কেন আলোচনা করছে না কেন্দ্রীয় সরকার? এ ভাষাতেও তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টার উপর নজর রাখছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 জনপদ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি বলেন যে সংসদে যেখানে আলোচনা করার জায়গা সেখানে পেগাসাস ইস্যুতে আলোচনা হবে এবং এই বিষয়টি নিয়েও সোনিয়া গান্ধীর সঙ্গে রাহুল গান্ধী সেখানে উপস্থিত ছিলেন, তার সঙ্গে আলোচনা হয়েছে এবং এই আলোচনা যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে তার একটা ভ্যালুও রয়েছে এমনটা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের দিকে এবং হচ্ছে নাকি যে সেগমেন্ট নিয়ে আমরা আলোচনা করছি, এই সংসদ নিয়ে আমরা আলোচনা করছি, যে সংসদ উত্তাল
হয়ে ওঠে কার্যত খেলা হবে স্লোগানের মধ্যে দিয়ে। আমি একবার শুভমের কাছে যাব। শুভম, আমার একটা প্রশ্ন রয়েছে, আমাকে একটা কথা বলো, এই পেগাসাস ইস্যুটাতে এইভাবে সংসদে যেভাবে বিরোধিতা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এটা কোনো বাদল অধিবেশনটাকে তো এগোতেই দেওয়া হচ্ছে না, কোনো তো কাজই হচ্ছে না। তোমার কি মনে হয় এটা সঠিক পদক্ষেপ? আচ্ছা, তোমার মনে হয় না যে পেগাসাসের মতো একটা ভয়ঙ্কর জিনিসের মধ্যে দিয়ে ভারতবর্ষ কেন পৃথিবী জুড়ে সব মানুষের তো একটা ব্যক্তি স্বাধীনতার পরিসর আছে, সেই পরিসরের মধ্যে তো হস্তক্ষেপ করছে। আজকে কেন্দ্রীয় সরকার বারবার ক্লেম করছে যে আমরা পেগাসাস কিছু করিনি, আমরা কিছু করিনি। তাহলে পুকঠুকে সংসদে যখন বিরোধীরা বারবার প্রশ্ন তুলছে যে পেগাসাস নিয়ে আপনারা উত্তর দিন, পেগাসাস নিয়ে বলুন আপনারা কিছু করেছেন কি করেননি, বারবার কেন্দ্রীয় সরকার সেই কথা এড়িয়ে যাচ্ছে। বারবার সেই অধিবেশন মুলতবি করে দেওয়া হচ্ছে, সেই অধিবেশন শেষ করে দেওয়া হচ্ছে। সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় সত্যি তো উত্তর নেই কেন? পেগাসাস নিয়ে কিছু বলা উত্তর নেই কেন? আমরা বারবার করেই বলেছি যে সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু আছে, সে সমস্ত বিষয়ে চর্চা প্রয়োজন, কিন্তু এনারা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছে সেইটা কার্যত কেন্দ্র সরকারকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। যে সমস্ত জনসম্মোহনী কাজগুলোকে নিয়ে আলোচনা প্রয়োজন, এই করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা প্রয়োজন, সেসব নিয়ে আলোচনা করতে চাইছে না। এরা একটা দিশাহীনতায় ভুগছে বিরোধীরা, এবং সেই দিশাহীনতাকে একটা নির্দিষ্ট খাতে বয়ে নেওয়ার জন্য তারা এই চেষ্টা করছে যাতে। বেশ, আমি এই বিষয়ে একবার সায়নের কাছেও আসবো। সায়ন, তোমার কি মনে হয় যে পেগাসাস ইস্যু নিয়ে বাদল অধিবেশনটা বারংবার উত্তপ্ত হয়ে উঠছে, মুলতুবি হয়ে যাচ্ছে, এটা কি সঠিক প্রক্রিয়ায় চলছে? সবটা কি ঠিক? দুটো কথা, যেটা খুব সহজভাবে বলা হলো যে আরও অনেক ইম্পর্টেন্ট ইস্যু আছে সেটাকে আটকে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট বলেছে কি ফান্ডামেন্টাল রাইটস, রাইট টু প্রাইভেসি ইজ আ ফান্ডামেন্টাল রাইট। সুতরাং আমার ফান্ডামেন্টাল রাইটস যদি ইনফ্রিঞ্জড হয়, যেখানে ল মেকিং বডি, সেখানে কোয়েশ্চেন হবে, সেটা স্বাভাবিক, গভর্নমেন্টকে তার আনসার করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে ইউপিএ 2 এর সময়তে গোটা 5 বছরের অন্তত 75% যত অধিবেশন হয়েছে কার্যত বিজেপি সব ব্লক করে বসে রেখে দিয়েছিল। আপনাদের আর্কাইভ খুঁজলে পাওয়া যাবে। আর শেষ একটাই কথা, ভোজপুরি গানে খুব সুন্দরভাবে নাচা যায়, তার ভাষা বোঝা যায় না। কাশ্মীরে খেলা হবে কেউ বলতেই পারে, কিন্তু এ চলছে, হুজুকে চলছে, কাশ্মীরেও চলছে, উত্তরপ্রদেশেও চলছে, খেলা হবে স্লোগান, কাজেই খেলা হবে কত দূরে যাবে সেই দিকে নিঃসন্দেহে আমাদের নজর থাকবে। তবে এখন সময় হচ্ছে একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি 25টা গুরুত্বপূর্ণ খবর নিয়ে। কোথাও যাবে না, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। আলোচনায় যাওয়ার আগে আমি একবার দেখানোর চেষ্টা করব রাজ্যসভায় আজকে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল খেলা হবে স্লোগান নিয়ে, যেখানে কার্যত মুলতুবি করে দিতে হয় রাজ্যসভায়। সেই বিষয়ে স্মৃতি ইরানিও তার একটি বক্তব্য রেখেছিলেন এই খেলা হবে নিয়ে, যে এই রাজ্যে কি পরিস্থিতি সেই বিষয়টা একটি বক্তব্য রেখেছিলেন। এই গোটা বিষয়টি আমি একবার দেখানোর চেষ্টা করব। আমি সবার আগে দেখানোর চেষ্টা করব রাজ্যসভায় যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল খেলা হবে স্লোগান দিয়ে, সেই বিষয়টা একবার সকলকে দেখানোর চেষ্টা করব আমি, এবং তারপর আমরা আমাদের আলোচনায় ফিরবো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় concern उठाया है, the concern expressed by honorable minister is a very serious thing. लेकिन ये जो लॉ एंड ऑर्डर है ये स्टेट का इश्यू है। जब भी हमारे ध्यान में आता है हम तुरंत उधर पुलिस कंप्लेंट करते हैं, लेकिन अनफॉर्चुनेटली कार्रवाई ठीक तरह से नहीं होता है। बहुत बड़ा दुर्भाग्य की बात है। हम स्टेट गवर्नमेंट से इंपोज करना चाहते हैं और करने का कोशिश भी करेंगे। कोयला का चोरी वो बंगाल में से ज्यादा चोरी हो रहा है बड़ा, कृपया उसको रोकने के लिए पर्याप्त कोशिश होना चाहिए। एंड रिसेंटली ईसीएल में जो कुछ भी हुआ था ईस्टर्न कोलफील्ड में, उसमें सीबीआई का भी उसमें एक्शन लिया था, बहुत अच्छा एक्शन लिया था। फिर भी मैं आग्रह करता हूं, बंगाल में जो कुछ भी हो रहा है, जिन्होंने कंसर्न व्यक्त किया है, उसके लिए स्टेट गवर्नमेंट के संज्ञान में हम जरूर लाएंगे। नंबर 124 श्रीमती चिंता अनुराधा, नंबर 124 माननीय मंत्री जी, उत्तर सभा पटल पर रख दिया गया। माननीय सदस्य, যারা এখানে খেলা হবে কথা বলছে ওদেরকে জানাতে চাই, 22 নভেম্বর 2016 24 পরগনা আর 24 সাউথ পরগনা বাংলায় একটা নিউজ পেপারে রিপোর্ট উঠেছিল, সিআইডি একটা চাইল্ড ট্রাফিকিং র্যাকেটটা ভঙ্গ করেছিল সোহান নার্সিং হোমে, नॉर्थ 24 परगना पश्चिम बंग। वहां पर डॉक्टर्स मृत बच्चों का शव माता पिता को दिखाते और जीवित बच्चे को बाजार में बेच देते। যারা দিন করার জন্য বেলে দাঁড়িয়ে আছে, এক একটি মানুষকে হাত জোড় করে বলছি কি আজকের এই অ্যামেন্ডমেন্ট
একটি নার্সিং হোম, ওই এক একটি অর্গানাইজেশন যারা আমাদের বাচ্চাদেরকে বিক্রি করতে চায়, ওই নার্সিং হোম এবং এইভাবে যারা অর্গানাইজেশন করছে ওদের জন্য স্ট্রিক্ট প্রভিশনস। আমরা শুনছিলাম যে স্মৃতি ইরানি তিনি কি বলেছেন, আমরা সেই বিষয়টিও শুনছিলাম। কার্যত রাজ্যের বিভিন্ন যে ঘটনাগুলি ঘটছে সেগুলোকে তিনি তুলে ধরার চেষ্টা করছেন এবং তার একটাই প্রশ্ন, এইভাবেই কি খেলা হবে? আমি 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 একেবারে আপনার কাছে যাব, সত্যি তো এইভাবেই কি খেলা হবে? রাজ্যে রাজনৈতিক হিংসা হচ্ছে, কোথাও জীবিত বাচ্চাকে বিক্রি করে দিয়ে শবদেহ দেখানো হচ্ছে, সেই বাচ্চা তাদের মা বাবাকে বলা হচ্ছে বাচ্চাটি মৃত জন্মেছে, এইভাবে খেলা হবে? দেখুন, এইটা আপনি যেটা বলছেন সম্পূর্ণ ভুল। যেটা আজকে যেটা সংসদে যেটা হচ্ছে সেটা হচ্ছে পেগাসাস ইস্যুতে আজকে কেন্দ্রীয় সরকার যে মানুষের মৌলিক অধিকারটার নিয়ে খেলা করছে, সেই খেলাটার কোনো উত্তর দিতে পারছে না। খেলাটা ওনারা খেলছে, আমরা তার উত্তর চাইছি। তার বিনিময়ে আমরা বলছি যে আপনারা যদি খেলার উত্তর না দেন তাহলে আমরা খেলা দেখাবো। আমি অঙ্কনের কাছে খেলার উত্তর আসছে না। না না, যেটা পেগাসাস নিয়ে যেটা বলা হচ্ছে এটার প্রমাণ কোথায়? প্রমাণ কোথায়? আচ্ছা, যদি প্রমাণ না থাকে, আচ্ছা যদি তোমরা নিজেদের নির্দোষ প্রমাণ করতে চাও তাহলে বলো না, তাহলে সংসদে দাঁড়িয়ে বলো না। সংসদে দাঁড়িয়ে এত বিতর্ক হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলতে প্রকাশ করে বলো না যে আমরা কিছু করিনি। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করুক। একটা সর্বদলীয় কমিটি তৈরি করতে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, রিকোয়েস্টটা কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে। সেটার কি একটা সঠিক উত্তর এলো? সর্বদলীয় আপনারা সন্ত্রাস নিয়ে কতগুলো সর্বদলীয় বৈঠক করেছেন, আপনারা কি করেছেন? দিয়ে আজকে কমিটি তৈরি হলো, কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার একটা নিরপেক্ষ কমিটি তৈরি করতে পারলো না। কেন পারলো না? একটা কমিটি কেন? আমরা জবাব দেব। উত্তর বারবার মুলতবি হওয়ার জায়গাটা তার জন্য কমিটি এইভাবে তো একটা সরকার এতগুলো বিরোধী দল যখন অভিযোগ করছে, এতগুলো বিরোধী দল যখন অভিযোগ করছে, তাহলে তার উত্তর দাও। সরকারকে একটা প্রোডাক্টিভ সরকারকে আমি মনতেশ বাবুর কাছে একজন করে শুনো, একজন করে আমি বিজেপির উপরে বিশ্বাস করে না, কোনো কিছু করে না। না আমাকে একটা সহজ কথা বলুন। এক সেকেন্ড শুনুন, আমরা দেশের আচ্ছা আমি আমাকে কেউ সময় দিচ্ছে না, আমি সায়নের কাছে আমাকে কেউ বলতেই দিচ্ছে না। আমি সায়নের কাছে সায়ন কোনো সহজ উপায় আছে সিপিএম কংগ্রেসকে বাইরে বের করে দিয়েছে। তারপরে ওনাকে একটু দেখান তো কি বলছে, এবার দেখান। দেখুন, কথা হচ্ছে যে একদম মানে চায়ের দোকানের আলোচনা তো নয়, কথা হচ্ছে যে রাইট টু প্রাইভেসি ইনফ্রিঞ্জ হচ্ছে, এক নাম্বার কথা। দু নাম্বার কথা, আমার প্রাইভেসি প্রোটেক্টেড দ্য ইউনিয়নের, সেখানে বিজেপি থাকুক, কংগ্রেস থাকুক, যে খুশি দল থাকুক, তাদের কিচ্ছু যায় আসে না। সুতরাং এরকম একটা গুরুতর অভিযোগ যখন উঠেছে, রাইট টু প্রাইভেসি সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার করে দিয়েছে, দ্যাট ইজ মাই ফান্ডামেন্টাল রাইট, কনস্টিটিউশন যে রাইট আমাদেরকে দিচ্ছে, সেখানে এইটাই আমরা মোদী সরকার কেন আমরা নিজেরা বলছি, ভারতীয় জনতা পার্টির কাছ থেকে সিপিএম কংগ্রেস তাদের বড় বড় উকিল এখানে আসছে তাদের চুরির হাত থেকে বাঁচানোর জন্য, তারা জনস্বার্থ মামলা করুক সুপ্রিম কোর্টে। এতই যদি তারা আচ্ছা, সংসদে তো আমরা সেইটা দিয়ে তুমি রোজ একটা কথা বলছি, আমি বলছি না উনি যেটা বললেন, উনি যেটা বলেন, এক সেকেন্ড আমি তৃণমূল বলছি তো, বলছি বিজেপি যেটা বললো সেটা বিজেপির অফিসিয়াল স্টেটমেন্ট, তো বিজেপি যেটা বলছে সেটা বিজেপির অফিসিয়াল স্টেটমেন্ট। এটাই প্রশ্ন যে বিজেপি যা বলছে বিজেপি সেটা অফিসিয়াল স্টেটমেন্ট কিনা, কিন্তু এত কিছুর মাঝে একটা উত্তর আমরা পেলাম না যে এই খেলা হবে স্লোগান কতদূর যেতে চলেছে, যে রাজনৈতিক চলতে পাকাচ্ছে সেটা কি ফলপ্রসূ হবে 2024-এ? নজর থাকবে আমাদের। তবে এরপর আমরা চলে যাবো আমাদের ব্রেকিং সেগমেন্টে। হচ্ছেটাকে যে ব্রেকিং সেগমেন্ট রয়েছে সেই সেগমেন্টের দিকে আমরা নজর রাখবো এবং হচ্ছেটাকে ব্রেকিং সেগমেন্টে প্রথম যে খবরটি রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি। সরাসরি চলে যাব আমি শিলিগুড়ির দিকে। শিলিগুড়িতে যে খবর রয়েছে সেই দিকে আমরা চলে যাব। আগ্নেয় অস্ত্র সহ শিলিগুড়িতে গ্রেফতার এক ব্যক্তি, আপনাদেরকে জানিয়ে রাখি আগ্নেয় অস্ত্র সহ শিলিগুড়িতে গ্রেফতার এক ব্যক্তি। 9mm পিস্তল সহ গ্রেফতার করা হয়েছে এবং একটি কার্তুজ সহ গ্রেফতার করা হয়েছে শিলিগুড়ি থেকে এক ব্যক্তিকে। এনজেপি থানা গ্রেফতার করেছে ওই ব্যক্তিকে। আপনাদেরকে জানিয়ে রাখি আরও একবার শিলিগুড়ির খবর, আগ্নেয় অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে ব্যক্তিকে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উদয়ন আরো বিস্তারিত তোমার থেকে জানতে চাইবো যে কি ঘটনা ঘটেছে, ওই পিস্তল বা ওই কার্তুজ কি কাজে ব্যবহার করার সম্ভাবনা ছিল? দেখো, এনজিপি থানার বিভিন্ন সময় দেখা যাচ্ছে প্রচুর এরকম আর্মস পরিমাণ বিভিন্ন সময় মানে আর্মস সমেত বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন সময় গ্রেফতার করছে, কিন্তু দেখা যায় এনজিপি থানা যে ফুলবাড়ি অঞ্চল সেখান থেকে গতকাল রাতে গ্রেফতার করা এক ব্যক্তিকে, তার সাথে অ্যাডভান্স ধরনের
9mm পিস্তল সমেত একটি কার্তুজ পাওয়া গেছে। এখন সেটি হচ্ছে ইন্দো বাংলাদেশ বর্ডার, মানে ইন্ডিয়া এবং বাংলাদেশ মানে বর্ডার সংলগ্ন ফুলবাড়ি অঞ্চল। তো সেখানে কার্তুজ প্রচুর পরিমাণে পাওয়া যাওয়াতে এবং বিভিন্ন সময় কার্তুজ পাওয়া যাচ্ছে এবং অনেক আগ্নেয়াস্ত্র পাওয়া যাওয়াতে একটি প্রশাসনের মহলে একটি উদ্বেগের ছায়া দেখা দিয়েছে। এবং গতকালও যে অ্যারেস্টটা হয়েছে সেই অ্যারেস্টে কেন কার্তুজ এনেছিল, কোথা থেকে এনেছিল, সেটা একটি বড় প্রশ্ন। বেশ, ধন্যবাদ উদয়ন। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি উদয়নের সঙ্গে। শিলিগুড়িতে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে 9mm পিস্তল এবং কার্তুজ সহ। শিলিগুড়ির পাশাপাশি আমি সরাসরি চলে যাব ভাঙড়ের খবরের দিকে। ভাঙড়ে সেই যে একই চিত্র হয়ে রয়েছে ভ্যাকসিন কাণ্ডের। ভ্যাকসিন পাচ্ছেন না সাধারণ মানুষ, যেটা অভিযোগ। দীর্ঘ সময় লাইন দিচ্ছেন কিন্তু ভ্যাকসিন অমিল, ভ্যাকসিন পাচ্ছে না। এবং এই চিত্রটা শুধুমাত্র যে ভাঙড়ের তাই নয়, ভাঙড় সহ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে একই চিত্র হয়ে রয়েছে। ভ্যাকসিন মিলছে না, কারণ প্রথম ডোজ পাচ্ছেন তো কেউ সেকেন্ড ডোজ পাচ্ছে না। দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে, ওষুধ বা ভ্যাকসিন মিলছে না। এবং যেখানে প্রত্যেকবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হচ্ছে যে যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন তাদের কাছে আসছে না এবং তাই জন্যই তারা ভ্যাকসিন দিতে পাচ্ছেন না। এই একই চিত্র দীর্ঘদিন ধরে আমাদেরকে দেখাতে হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে একই ছবি এবং ভাঙড়েও ঠিক ছবিটা একই রকম, কোনো পরিবর্তন নেই। ভ্যাকসিন অমিল এবং ভ্যাকসিন অমিল থাকার জন্য ভোর রাত থেকে লাইন দিয়েও মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ভ্যাকসিন হয়রানি ভাঙড়ে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন হয়রানি শিকার সাধারণ মানুষ। ভোর রাত থেকে লাইন দিচ্ছেন, তবু ভ্যাকসিন পাচ্ছেন না তারা, এমনটাই অভিযোগ আসছেন। অভিযোগে সরব হয়েছেন এলাকাবাসী। সরাসরি রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। রঞ্জিত, কি সমস্যা হচ্ছে, কেন তারা ভ্যাকসিন পাচ্ছেন না? সৃজিতা, তোমাকে যেটা জানাবো যে দক্ষিণ 24 পরগনা ভাঙড় 1 নম্বর ব্লকে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, যেখানে সাধারণ মানুষ ভোর রাত থেকে লাইন দিয়েও তারা ভ্যাকসিন পাচ্ছে না। তারা জানাচ্ছে যে আমরা রাত 2টো কেউ বা 3টের সময় তারা লাইন দিয়েছে, কিন্তু তারা লাইন দেওয়ার পরেও তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না এবং তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। কেউ বলছে যে আমরা 6 দিন, কেউ বলছে 1 মাস। তারা এভাবে তারা প্রতিদিন হাসপাতালে আসছেন এবং ঘুরে চলে যাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে বারবার তারিখ বদল করাচ্ছে, তাদেরকে হয়রানির শিকার করাচ্ছে, এমনটা অভিযোগ তুলছে ভাঙড়ের সাধারণ মানুষ। সৃজিতা, রঞ্জিত, কতদিনের সমস্যা হচ্ছে এই সমস্ত ভ্যাকসিন গ্রহীতাদের? এটা কত নম্বর ডোজ ছিল তাদের? প্রথম ডোজ ছিল না দ্বিতীয় ডোজ ছিল? কোন ডোজ পাচ্ছে না এবং কোন ভ্যাকসিনের ডোজ পাচ্ছে না? কোভ্যাক্সিন না কোভিশিল্ড, কোন ডোজ তারা পাচ্ছেন না? সৃজিতা, তোমাকে যেটা বলবো যে তাদের এটা প্রথম ডোজ। তারা প্রথম ডোজ নেওয়ার জন্য তারা হাসপাতালে তারা বারে আসছে এবং তারা রাত 2টো থেকে কেউ বা রাত 3টে থেকে তারা লাইন দিচ্ছে, লাইন দাঁড়াচ্ছে, কিন্তু সকাল হচ্ছে, সকালে আসলে তাদের হাসপাতাল থেকে তারা জানিয়ে দেওয়া হচ্ছে যে আজ ভ্যাকসিন হবে না। এরভাবে সাধারণ মানুষ তারা হাসপাতালে আসছেন এবং ভ্যাকসিন না পেয়ে তারা ফিরে যেতে হচ্ছে। রঞ্জিত, প্রাথমিক যে স্বাস্থ্য কেন্দ্র যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেখানেই বা কেন ভ্যাকসিন মিলছে না, সেটা নিয়েও একটা প্রশ্ন থাকছে। এই বিষয়ে নিশ্চয়ই আমরা নজর রাখবো। তবে আপাতত তোমাকে ধন্যবাদ রঞ্জিত। আমরা কথা বলছিলাম ভ্যাকসিন সমস্যা নিয়ে, যেটা ভাঙড়ের সমস্যা, ভ্যাকসিন সমস্যা নিয়ে আমরা কথা বলছিলাম। এবং এরপর যে খবরের দিকে আমরা নজর রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই নজর। প্রাথমিক শিক্ষায় পরীক্ষার্থী যারা পরীক্ষার্থী, তারা পরীক্ষা দিয়েও কেন চাকরি পাচ্ছেন না? প্রাথমিক যেটা টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষাতে কেন তারা চাকরি পাচ্ছেন না, এমনটাই অভিযোগ আসছে। এবং আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে প্রাথমিক শিক্ষকের যে নিয়োগ, সেই নিয়োগ হবে, কিন্তু সেই নিয়োগের দাবিতে ফের দক্ষিণ দিনাজপুরে বিক্ষোভ। এরা প্রত্যেকে 2014 সালে পরীক্ষা দিয়েছিল, যাদের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এরা প্রত্যেকে 2014 সালে পরীক্ষা দেয়। এরা প্রশিক্ষণপ্রাপ্ত, কিন্তু তাতেও চাকরি কেন পাচ্ছে না, এই অভিযোগটাই বারংবার উঠে আসছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তার আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, বুধবার দুপুরে বালুরঘাটে ডিপিএসসিতে বিক্ষোভ দেখান 2014 সালে টেট উত্তীর্ণ পরীক্ষারত চাকরি প্রার্থীরা। তারা প্রশিক্ষণপ্রাপ্ত, 2014 সালে তারা টেট দিয়েছিল।
তবু তারা চাকরিটা কেন পাচ্ছে না? ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিপন। আমি তোমার কাছে জানতে চাইবো যে ঠিক কি অভিযোগ রয়েছে, কেন পরীক্ষা দেওয়ার পরও, প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার পরও চাকরিটা তারা পাচ্ছে না, কি অভিযোগ তাদের? দেখো সুজিতা, একদমই কিন্তু যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদেরও একই দাবি যে তারা কেন চাকরি পাচ্ছেন না। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবং আশ্বাসও দিয়েছিলেন যে ধাপে ধাপে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এতদিন হয়ে যাওয়ার পরেও কিন্তু তারা চাকরি পাচ্ছে না। তারা 2014 সালে কিন্তু টেট উত্তীর্ণ করে পরীক্ষারত ছিলেন তারা, কিন্তু তারা এখনো চাকরি পাচ্ছে না। তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে তারা বলছেন। তারা রীতিমতো প্ল্যাকার্ড নিয়ে বলছেন দিদি আমাদের বাঁচান। এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা কিন্তু কাতর আবেদন করছেন যে তাদের ধাপে ধাপে তাদের কিন্তু নিয়োগ করা হোক। সৃজিতা, বেশ বেশ, তাদের কাতর আবেদন মুখ্যমন্ত্রী অব্দি আশা করে পৌঁছবে এবং তাদের চাকরির একটা সুব্যবস্থা হবে এরকম আশা রাখা যায়। ধন্যবাদ তোমাকে। আমরা আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরছি, তবে এখন সময় হচ্ছে এটা বিজ্ঞাপনে বিরতির, কোথাও যাবে না, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। যে চিত্র দেখা যাচ্ছে তাতে এই প্রশ্নই জাগছে যে এভাবে যদি ভ্যাকসিন নেওয়া হয় তাহলে মানুষ আরো বেশি করোনায় সংক্রমিত হবে। এমনিতেই তৃতীয় ঢেউ আসন্ন, সেই আশঙ্কা রয়েছে, প্রত্যেক বিশেষজ্ঞের মনে সেই আশঙ্কা রয়েছে। যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন সকলে পাচ্ছে না, সেই আশঙ্কা রয়েছে। সেই রকম পরিস্থিতিতে অন্ডালের, দুর্গাপুরের অন্ডালের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এইরকম ঘটনা যদি ঘটে তাহলে মানুষের বিপদ বাড়বে বই কমবে না। এখানেই প্রশ্ন আসছে, কেন শৃঙ্খলাবদ্ধ হয়ে মানুষ ভ্যাকসিন নিতে পারছেন না? প্রত্যেকটি মানুষের কাছে মেসেজ যাওয়ার কথা, তবেই তাদের ভ্যাকসিন পাওয়ার কথা। তাহলে এই রকম অবস্থা কেন হচ্ছে? যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই অবস্থা কেন হচ্ছে? মানুষকে এইভাবে কেন ভ্যাকসিন নিতে হচ্ছে? গাদাগাদি ভিড়, একজন আরেকজনের পারলে ঘাড়ে উঠে যাচ্ছে, এই পরিস্থিতি কেন হচ্ছে? এইভাবে কি মানুষের যে শারীরিক নিরাপত্তা, সেই নিরাপত্তা কি বজায় থাকবে? যে কোভিড বিধি মেনে চলার কথা, সেই কোভিড বিধিকে মেনে চলা হচ্ছে? অন্তত এই ছবি অন্তত সেটা প্রমাণ করছে না, বরং উল্টোটাই হচ্ছে। আশঙ্কা তৈরি হচ্ছে যে এভাবে যদি ভ্যাকসিন নিতে মানুষ একের পর এক মানুষ আসেন, যদি এভাবে যদি গাদাগাদি করে দাঁড়ান তাহলে বিপদ আরো বেশি বাড়বে। রমেন রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে, প্রতিনিধি রমেন, তোমার থেকে আমি একটি বিষয় জানতে চাইবো, এইভাবে কেন মানুষ আসবে? প্রত্যেকের কাছে মেসেজ আসার কথা, নির্দিষ্ট সংখ্যক মানুষ আসার কথা, এরকম গাদাগাদি ভিড় পরিস্থিতি কেন হবে? দেখো সেইটা দুর্গাপুরের এই অন্ডালের উকরার বিশ্বেশ্বরী স্বাস্থ্যকেন্দ্র, সেখানে ভোর 3টের থেকে অনেকে লাইন দিয়েছে, ভোর 3টে 4টার থেকে লম্বা লাইন পড়েছে। এবং সেখানে যেটা হাসপাতাল কর্তৃপক্ষ মাইকিং আগের দিন যেটা ঘোষণা করেছিল, যারা আগে নাম লেখাবে তারা আগে ভ্যাকসিন পাবে, কিন্তু হঠাৎ করে যখন লাইন প্রচন্ড পরিমাণে ভিড় হয় লাইনে, তারপর হঠাৎ মাইকিং করতে থাকে তারা হাসপাতাল থেকে যে না, লাইনে যারা আগে আসবে লাইন তার দেবেন, সেই ভিত্তিতে হবে। তারপরে হুড়োহুড়ি বেঁধে যায়, যারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন ভোরবেলা থেকে তাদেরকে অনেকেই লাইন থেকে তারা ছিটকে যায়, বিশেষ করে যারা বয়স্ক মানুষ তারা এই প্রচন্ড গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়ে। তারপরে কি হয়, যা লাইন ছিটকে গিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং অনেকেই আশঙ্কা করতে থাকে যে করোনার ভ্যাকসিন নিতে এসে হয়তো করোনা আক্রান্ত হয়ে বাড়ি ফিরতে হবে। কোনো সামাজিক নিয়ম নীতির কোনো বালাই নেই, যে পাচ্ছে যেখানে তাকে ধাক্কা মেরে লাইন থেকে সরিয়ে দিয়ে ঢুকে যাচ্ছে। একটা চরম বিশৃঙ্খলার পরিস্থিতি, অন্ডাল থানার পুলিশ সেখানে আছে। প্রত্যেকে তো নির্দিষ্ট সংখ্যক মানুষই আসার কথা, তাদের কাছে মেসেজ যাওয়ার কথা। দেখো, হাসপাতাল কর্তৃপক্ষের যে অব্যবস্থা, তার জন্যই কিন্তু এই একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সাধারণ মানুষের এটাই অভিযোগ যে তারা একবার কখনো বলছে নাম লেখাবার ভিত্তিতে আমরা সেইভাবে ভ্যাকসিন দেবো, কখনো বলছে লাইনে যারা আগে এসে দাঁড়াবে তাদের দেবো। এক এক সময় এক এক রকম ধরে তারা বার্তা দিচ্ছে হাসপাতাল থেকে মাইকে, তারপরেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা হুড়ুহুড়ি পড়ে যাচ্ছে এবং তার শিকার হচ্ছে বিশেষ করে বয়স্ক মানুষরা। এই প্রচন্ড গরমের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়ে এবং তারা বাধ্য হয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাকে দায়ী করেছে সাধারণ মানুষ। একেবারেই ধন্যবাদ রমেন। তবে যে কথা আমরা রমেনের থেকে শুনছিলাম তা সত্যি ভয়াবহ তার চিত্র, এবং কোথাও না কোথাও গিয়ে ওই হাসপাতাল কর্তৃপক্ষের একটা অপদার্থতার চিত্র সামনে আসছে, যেখানে সুস্পষ্টভাবে বলাই হচ্ছে না যে কারা ভ্যাকসিন পেতে পারেন। যে আগে আসবে সে ভ্যাকসিন পাবে, অথবা কখনো বলা হচ্ছে যাদেরকে মেসেজ দেওয়া হবে তারাই ভ্যাকসিন পাবে। এই বিভ্রান্তের মধ্যে পড়ে বিপদে পড়ছেন সাধারণ মানুষ, বয়স্ক মানুষ। আমাদের হচ্ছে নাকি সেগমেন্ট এখন এই পর্যন্ত। এর